নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে সংযুক্ত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় আইনজীবী অপূর্ব ভট্টাচার্য। আপনারা দ্য ওয়ালের শ্রোতা দর্শকেরা অনেকেই জানেন যে অপূর্ব ভট্টাচার্য তিনি গত প্রায় ১.৫ বছর বা ১ বছর ৩ মাস হলো যে চিন্ময় কৃষ্ণ দাস, যাকে চট্টগ্রাম আদালতে বন্দি করে রাখা হয়েছে বিভিন্ন মামলায়, তাকে মুক্ত করার জন্য লড়াই করছেন এই আইনজীবী। তো আমরা এখন তার কাছ থেকে জানতে চাইব যে এই মামলাগুলির পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কোন জায়গায় আছে, বা মামলার স্টেটাস যাকে বলে সেগুলি কি অবস্থায় আছে। মিস্টার ভট্টাচার্য, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই। আমি যে প্রশ্নটা রাখলাম, যে আমরা প্রথমে একটু জানতে চাই যে চিন্ময় কৃষ্ণ দাসের তো অনেক দিন হয়ে গেল, তিনি কারাগারে প্রায় ১ বছর ৩ মাস হতে চললো। তো ওনার মামলাগুলি কি অবস্থায় আছে এবং জামিনের মামলা বা আর্জি সেগুলি কি পরিস্থিতিতে আছে, সেটা যদি প্রথমে আপনি একটু সংক্ষেপে বলেন। আপনাকে ধন্যবাদ। চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী আজকে ১ বছর ৩ মাস পূর্ণ হয়ে গেছে ওনার কারাবাসে। উনি সেডিশন মামলায় প্রথমে যখন আপনার মানে বেল চাইতে গেলেন, সেখানে ওনাকে সেডিশন মামলায় ওনাকে গ্রেপ্তার করেছিলেন। এরপরে সেডিশন মামলাটাতে আপনার হাইকোর্ট থেকে, মহামান্য হাইকোর্ট থেকে ওনাকে রুল অ্যাবসলিউট করেছেন, অর্থাৎ বেল দিয়েছেন। পরবর্তীটা এপিলেট ডিভিশনে এসটে করে দিয়েছেন। ওই সময় এসটে করার পরে এখন এপিলেট ডিভিশনে ওই অলরেডি আজকেই যথেষ্ট শুনানি হওয়ার তারিখ ছিল। ৩৯১ নম্বর সিরিয়ালে ছিল, আজকে ৩২৩। আজকে সোমবার ২৩শে ফেব্রুয়ারি। হ্যাঁ, সোমবার ২৩শে ফেব্রুয়ারি। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, ওটা গেল এইভাবে। সেডিশনে এখনো পর্যন্ত সেডিশনের মামলা কোনো রকমের চার্জশিট দেওয়া হয়নি। আচ্ছা। আর মামলাটা আর এরপরে ওনার যখন রুল অ্যাবসলিউট হওয়ার পরে, মহামান্য হাইকোর্ট থেকে রুল অ্যাবসলিউট হওয়ার ২-৩ দিন পরে, আপনার ২ দিন পরে আপনাকে আরো ৫টা মামলায় শোন অ্যারেস্ট দেখিয়েছে। ওই 5টা মামলার মধ্যে ভাঙচুর ছিল, তারপর একটা আলিফ হত্যা মামলা ছিল, আর 4টায় ছিল ভাঙচুরের। ওই মামলাগুলো আমরা বেল চেয়েছি মহামান্য প্রথমে সেশনে চেয়েছি। সেশনে না হওয়াতে আমরা মহামান্য হাইকোর্টে রুল হয়েছে এবং রুলগুলো হিয়ারিং এর জন্য আছে। আশা করি কয়েকদিনের মধ্যে রুলগুলো হিয়ারিং হবে বেলের জন্য, ওই পর্যায়ে আছে। এবং আর আলিফ হত্যা মামলা যেটা, সেটা অলরেডি আইনজীবী আলিফ হত্যা মামলা, যেটা চট্টগ্রামের সরকারি আইনজীবী আলিফ হত্যা মামলা। সেই আচ্ছা, ওটাতে ওনাকে চার্জশিট ১ নম্বর আসামি করেছে এবং এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে, চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এটা অলরেডি ট্রায়াল চলতেছে। ট্রায়ালের মধ্যে এখন সাক্ষীর জন্য আমরা চার্জের এগেইনস্টে মহামান্য হাইকোর্টে 561 এটা আমরা করেছি। 561 এতে ওই ওনার এখানে চেয়েছি, আমরা ওয়াশমেন্ট চেয়েছি, অর্থাৎ মামলা থেকে অব্যাহতি চেয়েছি এখানে হাইকোর্টে। ওটা শুনানির জন্য কার্য তালিকায় আছে। এই পর্যন্ত ওনার জন্য সাক্ষী সময় দিয়েছে, আগামী ৯ দিনে সাক্ষীর জন্য আছে। ওই পর্যন্ত আমাদের সময় দিয়েছে। এর মধ্যে দেখি আমরা হয়তো এখান থেকে অর্ডার নিতে পারি কিনা হাইকোর্ট থেকে। বেশ, আমি একটা অন্য বিষয় জিজ্ঞাসা করছি। মামলারই হ্যাঁ বলুন। প্রত্যেকটা মামলায় বলুন। প্রত্যেকটা মামলা এখন মোটামুটি আমরা জামিনের জন্য হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে রুল হিয়ারিং এর অপেক্ষায় আছে। আমরা এই বাকি 5টা মামলায় আমরা আশা করছি এগুলা অতি শীঘ্রই হয়তো এটা উনি জামিন পাবেন। আমি একটা অন্য প্রসঙ্গ জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে তো একটা মৌলিক পরিবর্তন ইতিমধ্যে হয়ে গেল। সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার বিদায় নিয়েছে, নতুন নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছেন এবং তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। আমার যতদূর মনে পড়ে ২০২৪-এর বিজয়া দশমীতে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়াল মারফত একটি বৈঠক করেছিলেন বা একটা সমাবেশে ভাষণ দিয়েছিলেন এবং সেই সময় চিন্ময় কৃষ্ণ দাস সেখানে উপস্থিত ছিলেন, তার সঙ্গে তার কথাও হয়েছিল ভার্চুয়াল মারফত, আমার যতদূর মনে পড়ে। তো এইটা একটা বিষয় যে সেই তারেক রহমান এখন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আরেকটা বিষয় আমি বলতে চাইছি যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে যে মামলাটি প্রথম যে
দেশদ্রোহিতার মামলা, সেই মামলাটি করেছিলেন একজন বিএনপি চট্টগ্রাম নগর বিএনপির একজন স্থানীয় নেতা এবং প্রাক্তন কাউন্সিলর। কিন্তু বিএনপি কিন্তু তাকে বহিষ্কার করেছিল যে তিনি মিথ্যে মামলা করে চিন্ময় প্রভুকে হেনস্থা করছেন। তো এই দুটি প্রেক্ষাপটে আমি আপনার কাছে জানতে চাইছি যে সরকারের তো মানে মামলাটা তো সরকার লড়ছে, আপনার কি মনে হয় বা আপনারা কি আশা করছেন যে এই গুণগত পরিবর্তনের কারণে এই মামলাতে ওনার মানে বিচার আরও ত্বরান্বিত হবে বা জামিন পাওয়াটা আরও সহজ হবে, বা আগের জমানাতে কোনোভাবে ওনাকে একটু আইন বহির্ভূতভাবেই হেনস্থা করা হয়েছে, এইটা কি আপনারা মনে করছেন? সেটা আপনি যথার্থই বলেছেন। তৎকালীন সরকার, সরকারের যারা ছিলেন তারা একটা বিভিন্ন রকমের একটা অদৃশ্য একটা শক্তির সাথে তারা কিন্তু কাজ করেছে, যেগুলো এখানে সাম্প্রদায়িক উত্তেজনাগুলো বেড়ে গেছিল, বা এখানে অনেক সাম্প্রদায়িক বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু যারা, তারা অনেক একটা দুশ্চিন্তার মধ্যে ছিল, প্রতিনিয়ত প্রতি রাত্রি কিভাবে এরা রাত কাটিয়েছে। এখন আমার মনে হচ্ছে ভোট এটা যদি একটা নির্বাচন হয়ে গেল যেভাবে হোক, এখানে একটা নির্বাচন হয়ে গেছে, ওই নির্বাচনের পরবর্তীতে হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে বলে আমার বিশ্বাস। এটা হলো বর্তমান সরকারের ব্যাপার। এখন বর্তমান সরকার যদি মনে করে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন, যদি মনে করে যে না, ধর্মীয় সংখ্যালঘুদের আমরা যথার্থ মর্যাদা দেব, এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ইতিমধ্যেই আপনি জানেন ধর্মীয় সংখ্যালঘুদের বিশেষ করে সনাতনী সমাজের এক অনন্য নেতা হিসেবে উনি কিন্তু আবির্ভূত হয়েছেন। এখানে তো উনি আর কিছু চান না, উনি তো 8টা দফা দাবি দিয়েছেন যেটা ধর্মীয় সংখ্যালঘুদের জন্য। এটা তার কারো এটা তো মানুষের আন্দোলন, উনি তো কোনো রকমের এখানে উশৃঙ্খলতা করে নাই, আন্দোলনের নামে তো কোনো উশৃঙ্খলতা হয় নাই। দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে উনি আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, ওকে যথেষ্ট সাড়া পেয়েছেন। আপামর জনসাধারণ এখানে সনাতনী সমাজ ওনাকে ব্যাপক সাড়া দিয়েছে। এখানে এই সংগ্রামটাকে আপনি সনাতন জাগরণ মঞ্চের এই আন্দোলনটাকে আপনি বলতে পারেন সাধু সন্ন্যাসীদের একটা আন্দোলন। সাধু সন্ন্যাসীর এই মঞ্চে ছিল, মঞ্চে কিন্তু সাধারণ জনগণ ছিল না। তো সাধু সন্ন্যাসীরা, সাধু সন্তরা এখানে এটা ওরা নেতৃত্ব দিয়েছেন। তো ওদের নেতা হিসেবে, মুখপাত্র হিসেবে ছিলেন এখানে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তো ওনাকে যে একটা এই দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে দিল, ওখান থেকে শুরু করে তার পরবর্তীতে যে উনি যখন বেল পেয়ে গেছেন, বেল পাওয়ার পরে আবার উনাকে আর 5টা মামলায় সোনেরেস দেখালো, এগুলো অহেতুক। এখন আমরা আশা করছি বর্তমান আইন বিচার এগুলো হয়তো সাবলীল গতিতে চলবে, এবং বর্তমান নির্বাচিত সরকার বলে যদি দাবি করে, ওনারা যদি, আমি মনে করি এটা সঠিকভাবে ওনারা হয়তো ওনার মুক্তিতে বা জামিনে আর কোনো বাধা হয়ে দাঁড়াবে বলে মনে হয় না। যেহেতু ওনারা ওনাদের যে মামলাটা প্রথমে করেছিল তাকে ওনারা বহিষ্কার করেছিলেন। এর পরবর্তীতে যখন আমরা দেখলাম যে না, একটা অদৃশ্য শক্তি দিয়ে মামলাগুলোকে চালাচ্ছে বিভিন্ন ভাবে রাষ্ট্রযন্ত্র। এখন রাষ্ট্রযন্ত্র আমার মনে হচ্ছে যে যদি আমরা রাষ্ট্রযন্ত্রের কাছে আশা করছি যে চিন্ময় কৃষ্ণ দাসের উপর আর অহেতুক কোন রকমের হয়রানি হবে না, কারণ এখনো কোনো মামলায় একটা মামলা ছাড়া বাকি মামলাগুলো তো চার্জশিট হয় নাই। তো এখন ওনার জামিনে তো আমার মনে হয় মহামান্য হাইকোর্ট এগুলো বিবেচনা করবে। আচ্ছা, যদি বিবেচনা করেন, এর পরবর্তীতে যদি আর সরকার যদি এগুলো যদি এপিলেট ডিভিশনে না যায়, সুপ্রিম কোর্টে না যায়, ওনার মুক্তিতে আর বাধা হওয়ার কথা না। একটা বিষয় তো আপনি সংখ্যালঘুদের কথা বলছিলেন, একটা বিষয় আমরা শুনছি বিভিন্ন সংগঠনও বলেছেন যে এবার বাংলাদেশে নির্বাচনের একটা মৌলিক চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে যে সংখ্যালঘুরা, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা বিএনপিকে অর্থাৎ ধানের শীষেই তারা ভোট দিয়েছেন। অতীতে হয়তো তারা আওয়ামী লীগ বা অন্যান্য দলকেও দিয়েছেন, কিন্তু এবার একজোট হয়ে মানে তারা তো তার মানে বিএনপিকে তারা খানিকটা মানে ছাতা হিসেবে পেতেও চেয়েছেন, যে তারা বিএনপি অন্তত সংখ্যালঘুদের নিপীড়ন নির্যাতন থেকে মুক্ত রাখবে, আইনি বা মানে জটিলতা বা আইনি হেনস্থা থেকে তাদেরকে মুক্তি দেবে। এটা তো একটা বার্তা বোধহয়। তো মানে আপনি কি বলেন, মানে এরকম তো আমরা শুনেছি যে সংখ্যালঘুরা যতটুকু ভোট কেন্দ্রে যতটুকু যেতে পেরেছেন, এমনি তো ভয়হীন ভাবে কি আসলে যেতে পারে না, প্রচন্ড ভয়ের মধ্যে ছিলেন, ওদের পরিবেশ ছিল না ভোটে যাওয়ার। যতটুকু গিয়েছে তারা কিন্তু আমার মনে হচ্ছে তারা বিএনপি কে এবার ভোট দিয়েছে।
ম্যাক্সিমাম। আচ্ছা। ওটা বিএনপি কে মনে রাখা দরকার। বিএনপি এখন দায়িত্ব বেড়ে গেল ধর্মীয় সংখ্যালঘুদের উপর, হুম, সনাতনী সমাজের উপর। ওনাদের তো দায়িত্ব বেড়ে গেছে। এখন ওই দায়িত্ব আমরা দেখবো ওনারা কি রকম তাই পালন করে, নাকি একচোখা পালন করে। হুম, 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 ওরা যদি সমদৃষ্টিতে দেখে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে, তাইলে আমরা বুঝতে পারবো সামনের দিনগুলো ওদেরকে একটা পরীক্ষা দিতে হবে। এখন বিএনপি কে তো এই রাষ্ট্র ক্ষমতায় যারা আসছে তারা ক্রমান্বয়ে এখন পরীক্ষা দিতে হবে হুম। এই বিষয়ের উপর। আচ্ছা, মানে আমি যে মনে তারা করি তারা আমি সংখ্যালঘুদের, মনে করি এখন ধর্মী, হ্যাঁ মানে আপনি বলছেন যে হ্যাঁ বলুন। আপনি বলছেন যে সংখ্যালঘুরা তাদের বার্তা বিএনপিকে দিয়েছে যে তারা সংখ্যালঘুরা বিএনপির পাশে দাঁড়িয়েছে। এখন বিএনপির কাজ হবে যে তাদের এই পরীক্ষা দেওয়া যে তারাও সংখ্যালঘুদের প্রতি সদয় এবং সংখ্যালঘুদের জান মাল রক্ষা করার ব্যাপারে তারা আন্তরিক, এবং তাদের ওপর যাতে অন্যায়ভাবে জুলুম অত্যাচার আইনি সন্ত্রাস না হয় সেইটা বিএনপি এবং মানে তারেক রহমানের সরকারের দেখা একটা নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে, এটাই আপনি বলতে চাইলেন বোধহয়। সেটাই সেটাই ওদের বিভিন্ন যে দাবি দাওয়া গুলো আছে সংখ্যালঘুদের, কিন্তু বেশি কিছু না, এগুলো সামান্য বিষয়। হুম, হুম, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা, হুম, তারপর সুরক্ষা আইন, সংখ্যালঘু সুরক্ষা আইন, হুম, যাতে ওরা কষ্টে না থাকে, তারপর আপনার দেবত্ব সম্পত্তি গুলা, অর্পিত সম্পত্তি গুলা, ঠিক। এই বিষয়গুলোকে, এগুলো তো কোনো বিষয় না, এগুলো তো সামান্য বিষয়। হুম, হুম, আর হুম, আর কল্যাণ ট্রাস্ট থেকে এগুলো যাতে কল্যাণ হিন্দু ধর্মীয় কল্যাণ, এগুলো যেহেতু ইসলামী ফাউন্ডেশন, এইভাবে হিন্দু ধর্মীয় ফাউন্ডেশন, বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশন, খ্রিস্টান ধর্মীয় ফাউন্ডেশন করার জন্য, এগুলো তো হুম, কিছুই না। এগুলো সরকারের কাছে বেশি বেশি কিছু না। এই হুম, বিষয়গুলো যদি করা হয়, এটা কোনো সরকার, এগুলোই তো চিন্ময় প্রভু চেয়েছিলেন, এই 8টা দফা। বা হুম, এখানে সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু যেগুলো প্রাণের দাবি 8 দফা, হুম, এটা তো হুম, বিএনপি কে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটা কিছুই নাই করা, ঠিক। সামান্য বিষয়। বেশ, বেশ, এই বিষয়গুলো তো আমরা আশা বেশ, করছি আইনি এবং সার্বিকভাবে এগুলা এই সরকার যদি আন্তরিক হয় তাহলে এগুলো সম্ভব। ওরা কথা দিয়েছে, কথা রাখতে হবে। এখন দায়িত্ব ওদের উপর, বল বিএনপির উপর, বর্তমান ঠিক, সরকারের উপর। বল ওদিকে চলে গেছে, এখন বলটা ওনারা কিভাবে এটাকে করবেন, কিভাবে তারা পরিচালিত করবেন, সেটা তাদের বিষয়। ঠিক, আমরা আশা করব যে না, ধর্মীয় সংখ্যালঘুরা আগের থেকে অনেক ভালো থাকার জন্য চিন্তা করছে, সেটার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। ঠিক। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন। বাংলাদেশের মঙ্গল হোক। নমস্কার।